গুজরাটের কাদিয়াবাড়ির এক বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করে গঙ্গা নামের এই মেয়েটি। ছোট্টবেলা থেকেই সে বলিউডের নায়িকা হতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হয়ে যায় প্রস্টিটিউট। আর পতিতা থেকে সে ধীরে ধীরে হয়ে ওঠে মাফিয়া কুইন গাঙ্গুভাই। মুভিটা গাঙ্গুভাইয়ের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। পুরোটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন যে একজন প্রস্টিটিউট সে কিভাবে পুরো দেশের পতিতা মেয়েদের ভাগ্য বদলে দিয়েছিল। তো বন্ধুরা, ছায়াগল্পের আজকের আয়োজনে এমনই এক রোমাঞ্চকর মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা মধু নামের একটি মেয়েকে দেখতে পাই, আর তাকে জোর করে কাস্টমারের কাছে তৈরি করার জন্য পাঠানো হচ্ছে, যাতে সে ধান্দায় বসতে পারে। মধুকে দেখে আমরা এটাই বুঝতে পারি যে তাকে জোর করে এই কাজ করানো হচ্ছে। আসলে এটা ছিল একটি পতিতালয়, আর এই পতিতালয়ের আসল লোকের নাম ছিল রোশনি ভাই। তারপর সেখানে একটি লোক আসে, আর সে মধুর কাছে যায়, আর মধুর সঙ্গে সে ওই কাজ করে যে কাজ করার জন্য সে এসেছে। মধু এখানে এসেছে মাত্র 3 দিন হয়েছে, আর সে ধান্দায় বসতে চাইছিল না, কিন্তু তাকে জোর করে ধান্দায় বসানো হয়। সে বাড়ি যাওয়ার জন্য সবাইকে বিরক্ত করছিল। তখন এক পতিতা আসে রোশনি ভাইয়ের কাছে, আর সে বলে যদি কেউ তাকে ঠিক করতে পারে সে হলো গাঙ্গু ভাই, আর এই জন্য আমাদের এখানে গাঙ্গু ভাইকে ডেকে আনা উচিত। আর তখনই এখানে এন্ট্রি হয় আমাদের এই সিনেমার মেইন ক্যারেক্টার গাঙ্গু ভাইয়ের। গাঙ্গু ভাই যখন এখানে পৌঁছায় তখন সেখানে সবাই তাকে সম্মান করতে শুরু করে। গাঙ্গু ভাই যখন রোশনি ভাইয়ের কাছে আসে তখন রোশনি ভাই তাকে বলে আমাদের এইখানে নতুন একটা মেয়ে এসেছে, সে সবাইকে বিরক্ত করছে, সে ধান্দায় বসতে চায় না। এরপরে গাঙ্গু ভাই মধুর কাছে আসে, আর সেখানে আমরা দেখতে পাই মধুকে তারা শিকল দিয়ে বেঁধে রেখেছে। গাঙ্গু ভাই এসে তাকে পানি পান করতে দেয়। এরপরে গাঙ্গু ভাই তাকে জিজ্ঞাসা করে তোমাকে এখানে কে রেখে গেছে? তখন মধু তাকে বলে আমার বয়ফ্রেন্ড আমাকে এখানে জোর করে রেখে চলে গেছে। এই কথা শোনার পর গাঙ্গু ভাই হেসে দেয়, কারণ এই সেম কাহিনী গাঙ্গু ভাইয়ের সাথেও ঘটে। গাঙ্গু ভাই তখন মধুকে তার জীবন কাহিনী বলতে শুরু করে, আর এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। গাঙ্গু ভাই আসলে ব্যারিস্টারের মেয়ে ছিল, আর তার নাম ছিল গঙ্গা। সেখানে সে হাসি খুশি জীবনযাপন করছিল। তারপর তার প্রেমিক এসে তাকে ঘরে নিয়ে যায়, আর বলে আমি মুম্বাই যাওয়ার টিকিট কেটেছি। আসলে গাঙ্গুর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে সে একদিন টপ মডেলে নায়িকা হবে, আর তার এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব তার বয়ফ্রেন্ড নেয়। তার বয়ফ্রেন্ড তাকে বলে আমি সবকিছু রেডি করে রেখেছি, আর তোমাকে দেওয়া নামের একটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছে। গঙ্গা তখন এই কথাটি তার পরিবারকে জানাতে চায়, কিন্তু তার বয়ফ্রেন্ড বলে তুমি যদি তাদেরকে বলো যে তুমি মুম্বাই যাচ্ছ তাহলে এমনটা হতে পারে যে তারা তোমাকে মুম্বাই যেতে দিবে না। গাঙ্গুর বয়ফ্রেন্ড তাকে ভুলিয়ে বালিয়ে মুম্বাই শহরের কাথিয়াবাড়িতে নিয়ে যায়। তাকে তখন সে ধোকা দিয়ে শিলা নামের এক পতিতা মেয়ের কাছে বিক্রি করে দেয় মাত্র 1000 টাকায়। আর এইখান থেকে শুরু হয় গাঙ্গু ভাইয়ের জীবনের আসল কাহিনী। শিলা মাসি তখন গাঙ্গুকে তার শরীর বিক্রি করে টাকা ইনকাম করতে বলে, কিন্তু গাঙ্গু এতে রাজি হয় না। তাই সে গাঙ্গুকে একটি অন্ধকার ঘরে বন্দী করে দেয়, আর 3 দিন ধরে তাকে কিছুই খেতে দেয় না। শিলা মাসি তাকে বলে সে নিজে থেকে যদি এই ধান্দা না করতে চায় তাহলে সে তার গ্রামের বাড়ি যেতে পারে, কিন্তু যে একবার কাথিয়াবাড়িতে ঢুকেছে তাকে সমাজ মেনে নেয় না। আর এই জন্য গাঙ্গুর কাছে আর কোনো উপায় থাকে না, তাই তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার সম্মান বিক্রি করতে হয়। গাঙ্গু তখন তার সম্মান বিক্রি করে এক ভোলা ভালা ফুটফুটে মেয়ে থেকে হয়ে ওঠে চালাক চতুর গাঙ্গু ভাই। গাঙ্গু ভাইয়ের কাজ এতটাই পারফেক্ট ছিল যে তার চর্চা প্রতিটা কাথিয়াবাড়ির মানুষের মুখে রটত। আর গাঙ্গু ভাই এখন নিজের ইচ্ছে মতো চলতে শুরু করে, এমনকি সে ধান্দা বন্ধ করে বাকি মেয়েদেরকে নিয়ে সিনেমা দেখতেও যেত। যেহেতু গাঙ্গু ভাই ছিল শিলামাসির গ্রুপের দাস, তাই শিলামাসি তাকে কিছুই বলতো না। এভাবে একদিন একটা লোক আসে ভোর 4টের সময় গাঙ্গুর সাথে সময় কাটানোর জন্য, আর সেই লোক তাকে দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলে। শিলামাসি ছিল টাকার জন্য পাগল, তাই সে গাঙ্গুকে তার কাছে বিক্রি করে দেয়। কিন্তু এই লোকটির মাথায় সমস্যা ছিল, কেননা সে যে কাজ করতে এসেছিল সেই কাজ না করে সে গাঙ্গুকে মারধর করতে শুরু করে, আর খুবই জঘন্যভাবে তাকে মারতে থাকে। শিলামাসি সহ সেই এলাকার সবাই ঘরের বাইরে থেকে তার চিৎকার শুনতে পায়, কিন্তু তারপরেও কেউ তাকে সাহায্য করে না, কারণ শিলামাসি শুধু টাকা পাওয়ার লোভ ছিল। পরের দিন সকালে আমরা গাঙ্গুকে হাসপাতালে দেখতে পাই। ওই লোকটা তাকে মারতে মারতে খুব খারাপ অবস্থা করে দিয়েছে। ওইখানে থাকা কিছু মেয়ে বলতে থাকে যে তোমার এই অবস্থা করেছে তার নাম শওকত আলী, আর সে লালার জন্য হয়ে কাজ করে। আর করিম লালা এখানকার খুব জনপ্রিয় এক লোক ছিল, সবাই তার নাম শুনে ভয় থরথর করে কাঁপত, এমনকি এখানে পুলিশও তাকে খুব ভয় পেত। আর এই কারণে গাঙ্গু ভাই তখন করিম লালার কাছে যায়। তখন করিম লালা নামাজের জন্য যাচ্ছিল। করিম লালা তাকে বলে তুমি আমার বাসায় এসো, আমি নামাজ শেষ করে তোমার সাথে কথা বলবো। এরপরে গাঙ্গু করিম লালার বাসায় যায়, আর তাকে বলে আপনার এক লোক আমাকে জঘন্যভাবে মেরেছে। কিন্তু করিম লালা প্রথমে তাকে সাহায্য করতে চায় না, কারণ সে ছিল একজন পতিতা। তারপরে গাঙ্গু ভাই যখন তার ওনা সরালো তখন আমরা দেখতে পাই তার শরীরে অনেক ক্ষতের চিহ্ন রয়েছে, আর এটা দেখে করিম লালার মন কিছুটা গলে যায়। তারপরে সে তার এক লোককে বলে গাঙ্গুর ঘরের সামনে গিয়ে পাহারা দিতে, আর বলে যখন কিনা ওই লোকটি আবার আসবে তখন যেন সেই পাহারাদার গিয়ে করিম লালাকে ডেকে পাঠায়। কিছুদিন পরে সেই লোকটা আবারও যায়।
সেই লোকটা আবারও গাঙ্গুকে চায়, এমনকি সে এবার 4 গুণ বেশি দাম দিতেও রাজি ছিল। তখন গাঙ্গুর সাথে থাকা সেই মেয়েগুলো বলে তুমি তার সাথে যেও না, কিন্তু গাঙ্গু তখন তার কোনো কথাই শোনে না। সে তাদের ইশারা করে বলে দেয় যেন এই খবরটা করিমলালার কাছে পৌঁছায়। তারপরে গাঙ্গু সেই লোকটার সঙ্গে রুমে চলে যায়। তখন সেই পাহারাদার গিয়ে করিমলালাকে ডেকে নিয়ে আসে, আর তখন করিমলালা সবার সামনেই ওই লোকটাকে মেরে অজ্ঞান করে দেয়। তারপরে গাঙ্গু ভাই এসে ওই লোকটাকে বলে আমার ন্যায্য টাকা আমাকে দিয়ে দে, কিন্তু তখন ওই লোকটা মার খেয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এর জন্য গাঙ্গু ভাই ওই লোকটার গলা থেকে তার চেনটি ছিনিয়ে নেয়। গাঙ্গু ভাইয়ের এই কাজ দেখে সেখানে সবাই ভয় পেতে শুরু করে। আর গাঙ্গু ভাইয়ের এই অবস্থা দেখার পর এখন শিলামাসির শরীরের অবস্থাও একটু একটু খারাপ হতে শুরু করে। আর পরের দিন সকালে টাকা গুনতে গুনতে সে মারা যায়। এখন শিলামাসি না থাকায় সমস্ত মেয়ের দায়িত্ব পড়ে গাঙ্গু ভাইয়ের কাঁধে, কারণ সেখানে থাকা সমস্ত মেয়েরা এটাই চাইছিল যে গাঙ্গু ভাই এই দায়িত্ব নিক। এরপরে গাঙ্গু ভাই করিমলালার নাম করে পুলিশদেরকে হ্যান্ডেল করতে শুরু করে। আর ধীরে ধীরে গাঙ্গু ভাইয়ের নাম চারদিকে ছড়িয়ে যায়, যেন সে এখন পতিতা থেকে একজন সোশ্যাল ওয়ার্কার হয়ে গেছে। আর এভাবেই সে গঙ্গা থেকে গাঙ্গু ভাই হয়ে ওঠে। তখন কাহিনী ফ্ল্যাশব্যাক থেকে আবার প্রেজেন্টে চলে আসে। এতক্ষণ সে মধুকে তার জীবন কাহিনী পুরোটা বলতেছিল, সে কিভাবে একজন সাধারণ মেয়ে থেকে গাঙ্গু ভাই পরিণত হয়েছে। তখন গাঙ্গু ভাই মধুকে দুটি অপশন দেয়, একটি হচ্ছে এখানে থাকার, অন্যটি হচ্ছে মরে যাওয়ার। তখন মধু মরে যাওয়ার সিদ্ধান্তটি বেছে নেয়। এটা দেখে গাঙ্গুবাই বুঝে যায় সে মরে যেতে চায়, তবু এই কাজ করতে রাজি নয়। এই জন্য সে তখন তাকে নিয়ে এখান থেকে চলে যেতে শুরু করে। সে যখন মধুকে নিয়ে এখান থেকে বের হতে যাচ্ছিল, তখন রশ্মি এসে তাকে বলে আমি তাকে 1000 টাকার বিনিময়ে কিনে নিয়েছি। গাঙ্গুভাই তাকে বলে কাল আমার বাসায় এসো, 10,000 টাকা নিয়ে যাও। এটা বলে গাঙ্গুভাই মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সে একটা লোককে টাকা দিয়ে বলে তাকে তুমি তার বাসায় সহি সালামতে পৌঁছে দেবে। এর পরবর্তী সিনে আমরা আফসান নামের এক দর্জিকে দেখতে পাই, যে কিনা গাঙ্গুভাইয়ের কাপড়ের মাপ নিচ্ছিল। গাঙ্গুভাই প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়, এমনকি আফসারও গাঙ্গুভাইকে দেখে ভালোবেসে ফেলে। গাঙ্গুভাই কি করে না করে সেটা সে দেখতে চায় না, তাকে বিয়ে করতে চায় এবং তার সঙ্গে সারাটা জীবন কাটাতে চায়। আর গাঙ্গুভাই তাকে রাজ্জাক বলে ডাকত। গাঙ্গুভাই রাজ্জাককে এতটাই ভালোবাসতে শুরু করেছে যে সে বুঝতেই পারেনি যে একজন শত্রু তার জন্ম হয়ে গিয়েছে। তার নাম ছিল রাজিয়া। রাজিয়ার পাওয়ার দেখে গাঙ্গুভাই ঠিক করে যে সে এবার নিজেই কাথিয়াবাড়ির প্রেসিডেন্ট পদে দাঁড়াবে। তাই গাঙ্গুভাই সাহায্যের জন্য করিমলালার কাছে আসে। ভোটে লড়ার জন্য অনেক টাকার দরকার ছিল, তাই সে করিমলালার কাছে আসে এবং একটি মদের দোকান চায়। আর করিমলালাও গাঙ্গুভাইকে নিজের বোনের চোখে দেখত, তাই সে বোনকে দিয়ে মদের ব্যবসা করাতে চাইছিল না। কিন্তু তাকে গাঙ্গুভাই বুঝায় যে তাকে যে করেই হোক এই কাথিয়াবাড়ির প্রেসিডেন্ট হতেই হবে, অন্তত ওই 4000 মেয়ের জন্য হলেও। কারণ গাঙ্গুভাই তাদেরকে আইনের সম্মান দিতে চায়, আর তা না হলে রাজিয়া তাকে বাঁচতে দিবে না। এই কথা শোনার পর করিমলালা রাজি হয়ে যায় আর তাকে বিজনেস পার্টনার বানিয়ে নেয়। এখন গাঙ্গু যেহেতু ভোটে দাঁড়াবে এই খবর পৌঁছে যায় রাজিয়ার কাছে, তাই সে তখন তার কিছু পোষা পুলিশকে পাঠায় গাঙ্গুভাইয়ের মদের দোকানে রেড করার জন্য। কিন্তু গাঙ্গুভাই এখানে খুব চালাকির সঙ্গে পুলিশকে বেশি ঘুষ দিয়ে কিনে ফেলে। আর এই কথাটা জানার পর রাজিয়া নিজেই চলে আসে গাঙ্গুর সঙ্গে দেখা করার জন্য। এখানে তখন রাজিয়া এসে বড় বড় ডায়লগ দিতে থাকে আর বলে তুই এই নির্বাচন থেকে সরে দাঁড়া, তা না হলে তোকে আমি মেরে ফেলবো। গাঙ্গুভাই তখন কিছুই বলে না, চুপচাপ এসব শুনতে থাকে। কিন্তু বন্ধুরা, মুভি টুইস্ট তখনই আসে যখন রাজিয়া পুরো মহল্লায় ভাষণ দিবে বলে ঠিক করে। কিন্তু গাঙ্গুভাই তার আগেই পুরো মহল্লায় সিনেমা লাগিয়ে দেয়, তাই সিনেমা ছেড়ে কেউ ওই ভাষণ শুনতে যায় না। এই জন্য তার ভাষণে একটা লোকও যায় না। রাজিয়ার ভাষণে কেউ যায় না বলে সেখানে গাঙ্গুভাই নিজেই চলে যায়। গাঙ্গু তখন রাজিয়াকে বলে কালকে তো অনেক বড় বড় করে কথা বলেছিলে যে এটা করবে সেটা করবে, কোথায় গেল তোমার সেই বড় কথা? আজ তো সব আমি একাই দেখিয়ে দিয়েছি, আর এই ভোটে আমি নিজেই জিতবো বলেই সে সেখান থেকে চলে যায়। পরবর্তী সকালে গাঙ্গুভাই একটা বাচ্চা মেয়েকে ছাদের উপরে খাঁচার মধ্যে দেখতে পায়, যাকে কিনা তার মা আটকে রেখেছিল। কেননা তার মেয়ের বয়স 16 বছর পূর্ণ হয়েছে, তাই কোনো পুরুষের বাজে নজর যেন তার দিকে না যায়, সেই জন্য তার মেয়েকে বন্দি করে রেখেছে। আর সে চায় না তার মেয়েও তার মতোই ধান্দা করুক। তখন গাঙ্গুভাই ঠিক করে ওই মেয়ের বিয়ে সে নিজেই দিয়ে দেবে। তাই সে তার প্রেমিকা রাজ্জাকের বাড়িতে চলে আসে। এই প্রস্তাবে রাজ্জাক কোনোভাবেই রাজি হতে চাইছিল না, কারণ সে গাঙ্গুকে পছন্দ করে। কিন্তু গাঙ্গুভাই টাকা পয়সা আর গহনা লোভে পড়ে রাজ্জাকের পরিবার তখনই রাজি হয়ে যায়। আর গাঙ্গুভাই এখানে তার ভালোবাসার থেকেও রাজনীতিটা বেশি দেখছিল, কারণ কাথিয়াবাড়িতে এই 100 বছরের মধ্যে এই প্রথমবার কোনো মেয়ের বিয়ে হচ্ছিল। তাই সমস্ত ভোট এখন তার কাছে চলে আসে। তাই সে ভোটে জিতে প্রেসিডেন্ট হয়ে যায়। প্রেসিডেন্ট হওয়ার পর সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়, তাই সে সেখানে কিছু নিয়ম চেঞ্জ করে ফেলে। এমনভাবে অনেকদিন চলতে থাকে। এর মধ্যে একদিন গাঙ্গুভাইয়ের মায়ের কথা খুব মনে পড়ে, তাই সে 12 বছর পর তার মাকে ফোন করে। তার মা কোনোভাবেই তার সঙ্গে কথা বলতে চাইছিল না। তখন সে তার বাবার কথা জিজ্ঞাসা করে। তার মা জানায় তার বাবা অনেক আগেই মারা গেছে। এটা শুনে সে অনেক কষ্ট পায়। সামনেই ছিল নবরাত্রির উৎসব। এই প্রথমবার কাথিয়াবাড়িতে নবরাত্রির উৎসব পালন করা হয়। সেখানে তখন গাঙ্গুবাই সবার সাথে নাচে গানে মেতে ওঠে।
এরপরে করিমলালা গাঙ্গু ভাইকে তার আস্তানায় ডেকে পাঠায়। এখানে দুজন সরকারি অফিসার এসেছে কাতিয়া বাড়ি খালি করার জন্য, কারণ পাশের স্কুলে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এসব দেখার পর তাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। গাঙ্গু ভাই তখন বলে, এই এরিয়াটা থাকলে যদি স্কুলের উপর খারাপ প্রভাব পড়ে তাহলে আমাদের পাশে স্কুল থেকে আমাদের উপরে কেন ভালো প্রভাব পড়ছে না। এই কথা শুনে করিমলালা আবারও তাকে হেল্প করে এবং ওই অফিসার দুজনকে ভাগিয়ে দেয়। আসলে এই লোকগুলো স্কুলের দোহাই দিয়ে কাথিয়া বাড়ি দখল করতে চাইছিল, আর তারা এখানে বড় বড় বিল্ডিং বানাতে চাইছিল। এখন কাথিয়া বাড়ি এবং ওই 4000 মেয়ের ভবিষ্যৎ গাঙ্গু ভাইয়ের হাতে, কারণ একবার যদি ওই বিল্ডিং বানানোর কাজ পাশ হয়ে যায় তাহলে সবাইকে ঘরছাড়া হতে হবে। তাই পরের দিন গাঙ্গু ভাই তার এরিয়াতে কিছু বাচ্চাদেরকে নিয়ে ওই স্কুলে এডমিশন করানোর জন্য চলে যায়। সেখানে তখন তার এক সাংবাদিকের সঙ্গে দেখা হয়। এখানের স্কুলের প্রিন্সিপাল প্রথমে তাকে এডমিশন করাতে চাইছিল না, কিন্তু গাঙ্গু ভাই কিছু ডায়লগ বলার পর সে রাজি হয়ে যায়। গাঙ্গুর এসব ডায়লগ শুনে ওই সাংবাদিকের খুবই ভালো লাগে, তাই সে পরের দিন চলে আসে গাঙ্গু ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। তখন আগের দিন স্কুলে ভর্তি করানো সেই বাচ্চাগুলো গাঙ্গু ভাইয়ের কাছে আসে, আর তারা সবাই বলে, দিদি আমাদের সবাইকে কেউ স্কুল থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। এসব শোনার পর গাঙ্গু ভাই বলে বাচ্চাদের নিয়ে তার একটা ফটো তুলতে, আর তারপরে এগুলো পত্রিকায় ছাপাতে বলে, যাতে করে পুরো দুনিয়া তাদের ব্যাপারে জানতে পারে। এদিকে গাঙ্গুর এক বান্ধবী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, আর তখন গাঙ্গু একেবারেই একা হয়ে যায়, কারণ সেই ছিল তার একমাত্র বান্ধবী। কিছুদিন পরে সেই সাংবাদিক আবারও গাঙ্গুর কাছে আসে, আর সে এসে গাঙ্গুর একটা ম্যাগাজিন দেখায়, যা দেখে গাঙ্গু খুবই খুশি হয়ে যায়। তখন সেই সাংবাদিক বলে, তুমি এখন অনেক ফেমাস হয়ে গিয়েছ, তাই তোমাকে আরো বেশি লড়াই করতে হবে। আর আগামীকাল আজাদ ময়দানে মেয়েদের সম্মানের জন্য আয়োজন করা হয়েছে। আমি ওই কমিউনিটিতে তোমার নাম দিয়ে দিয়েছি, আর সেখানে ভাষণের মাধ্যমে লোকদের কনভিন্স করতে হবে তোমাদের আইনের সম্মানের জন্য। প্রথমে তো গাঙ্গু ভাই রাজি হতে চাইছিল না, কিন্তু সবার রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়। এখানে এসে গাঙ্গু ভাই বলে, সবাই সবার ব্যবসা করে, কেউ বাড়ির ব্যবসা করে, কেউ গাড়ির ব্যবসা করে, আবার কেউ সবজির ব্যবসা করে, আর তেমনি আমরাও শরীর বিক্রি করে ব্যবসা করি। এখানে দোষটাই বা কোথায়? সবাই যদি সমান পায় তাহলে আমরা কেন পাবো না? এই কথা শোনার পর সেখানে থাকা সবাই হাততালি দিতে থাকে। পরদিন সকালে এক নেতা সে গাঙ্গু ভাইয়ের সাহায্য পাওয়ার জন্য, কারণ গাঙ্গু ভাই এখন শুধুমাত্র কাতিয়া বাড়িতেই নয়, পুরো মুম্বাইতে ফেমাস হয়ে গিয়েছিল। তাই ওই নেতা চায় গাঙ্গু ভাই যেন তার দলের হয়ে লড়ে, যাতে করে সে ভোটে জিততে পারে। এখানে গাঙ্গু ভাই বলে, আপনি যদি আমাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিতে পারেন তাহলে আমি আপনার হয়ে লড়তে পারি। এই কথা শোনার পর নেতাও রাজি হয়ে যায়, আর সে বলে, ভোটে জেতার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তোমার দেখা করিয়ে দেব। এর কিছুদিন পরে ওই নেতা জিতে যায় এবং কথা মতো গাঙ্গু ভাইকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেয়। আর এইখানে গাঙ্গু ভাই এসেছে 15 বছর হয়ে গিয়েছে। এই 15 বছরের মধ্যে এই প্রথমবার সে কাথিয়া বাড়ি থেকে বাইরে এসেছে, আর সে দিল্লিতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। এখানে গাঙ্গু ভাই বলে সে যেন কাথিয়া বাড়িকে রেজিস্টার করে দেয়, যাতে করে কোনো পুলিশ সেখানে রেড করতে না পারে, কারণ ওই জায়গায় 4000 মেয়ের ঘরবাড়ি রয়েছে, আর এটাই হলো তাদের পেট চালানোর একমাত্র রাস্তা। তাদেরকে এখান থেকে তুলে দিলে তাদের যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না, কারণ দুনিয়া তাদেরকে কোনোভাবেই আপন করে নেবে না। সেই সঙ্গে গাঙ্গু ভাই প্রধানমন্ত্রীর কাছে পতিতদের জন্য আইনি সম্মান চায়। প্রধানমন্ত্রী তখন এসব কথা শুনে খুবই প্রভাবিত হয়ে যায়, আর তার কোটে যে একটা গোলাপ ফুল ছিল সেটা দিয়ে তাকে সম্মান করে। এরপরে প্রধানমন্ত্রী বলে, পতিতদের আর কেউ ঘরছাড়া করবে না, আর তাদেরকে আইনি সম্মানের জন্য একটা কমিটি গঠন করা হবে। এর পরবর্তী সিনে আমরা গাঙ্গু ভাইকে একটা রথের উপরে বসে থাকতে দেখি। তখন মহল্লার সবাই তার উপরে ফুল ছুঁড়ে মারছিল আর তার নামের জয়ধ্বনি করছিল। আর তখনই আমরা জানতে পারি প্রধানমন্ত্রী তার কথা মতো কাথিয়া বাড়িকে রেজিস্টার করে দিয়েছে। গাঙ্গু ভাই তখন তার প্রেমিককে তার স্ত্রীর সঙ্গে খুশিতে থাকতে দেখে এবং সেও খুব খুশি হয়ে যায়। এমনকি তার শত্রু রাজিয়াও তার জয় জয়কার করতে থাকে এবং তাকে স্যালুট করে। আর এই সব কিছুই সম্ভব হয়েছিল ওই সাংবাদিকের জন্য। এই জন্য গাঙ্গু ভাই তাকে একটা কিস দিয়ে ভালোবাসা জানায়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সেই সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে আপনাদের সবার জীবনের আশা পূর্ণ হোক। নতুন বছরে সবার জীবনে নিয়ে আসুক অফুরন্ত শান্তি। সেই সঙ্গে নতুন বছরে আমার একটাই চাওয়া, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।